একটি কিছুটা চলাচল উপযোগী করা হলে সীমিত আকারে ট্রেন চালু হয়। তবে সকালে লাইন থেকে দুমড়ানো বগি ও ইঞ্জিন সরানো হয়। শওকত মিল্টন, এটিএন বাংলা, নরসিংদী। বিনিয়োগকারীদের ধৈর্যের অভাবে শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে কিছু লোক ধ্বংসের চেষ্টা করলেও ৩০ লাখের বেশি বিনিয়োগকারী থাকায় এই বাজারকে ধ্বংস করা যাবে না বলে মনে করেন অর্থমন্ত্রী আব্দুল মহিদ। ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। অস্থিরতা কমাতে বিনিয়োগকারীদের প্রশিক্ষণ ও ব্যাংকের অযাচিত বিনিয়োগ বন্ধ করার কথাও বলেন মন্ত্রী। সানাউল হকের রিপোর্ট। বুধবারের বিশৃঙ্খলার পর শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়ালেও গত ২-৩ দিনের অস্থিরতা নিয়ে এখনো আশঙ্কা কাটেনি দুই শেয়ার বাজার কর্তৃপক্ষের। ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে তারা জানান, বাজারে নগদ অর্থ অতিরিক্ত বেড়ে যাওয়া, বিনিয়োগকারীদের হুজুগে আচরণ আর নানান গুজবেই এই অবস্থা। পৃথিবীর ইতিহাসে কি কোনো মার্কেট আছে এরকম যে শুধু বাড়তে থাকবে শুধু বাড়তে? এটা তো মার্কেট হয় না। মার্কেটে আপস এন্ড ডাউন আছে। শুধুমাত্র রিউমার এবং গুজবের ভিত্তিতে আপনারা কিন্তু আসা ঠিক হবে না, আমরা সেটা বলেছিলাম। হয়তো অনেক শেয়ার আছে ফান্ডামেন্টাল ভালো শেয়ার, কিন্তু আপনারা চুজ করতে পারছেন না। আপনারা গুজব ইমোশন যে আজকে কিনলে কালকে লাভ হবে, আপনি সেভাবে মুভ করছেন। অথবা আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন, টাকা থাকলেই আপনারা এখানে আসবেন, এটা তো ঠিক না। কর্মকর্তাদের অনাগ্রহ বা অনীহার জন্য সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে নিয়ে আসতে পারছেন না বলে আক্ষেপ করেন অর্থমন্ত্রী। বাজারে অস্থিরতার জন্য কিছু লোক জড়িত উল্লেখ করে তাদের প্রশিক্ষণ বা সচেতনতার উপর জোর দেন তিনি। আপনি বেচাকেনা করতে থাকেন, হ্যাঁ কিছু কিছু করবেন, বাট তার মধ্যে তো একটুখানি সংযম আসা প্রয়োজন। সেটির মারাত্মক অভাব। আমরা কিছু হলেই তো রাস্তায় নেমে পড়ি, ভাঙচুর শুরু করি, ক্ষমতাকারী কি রাস্তায় ভাঙতে শুরু করি। এত লোক এই বাজারে আছে, এই বাজার ধ্বংস করা অত সহজ না, কিন্তু ধ্বংস তো করেন কয়েকজন। অভিযোগ আছে, সঞ্চয়পত্রের টাকা, প্রতিষ্ঠানের চলতি মূলধন, শিল্প ঋণ, এমনকি ব্যাংকের ভল্ট থেকেও টাকা শেয়ার বাজারে ঢুকছে। ব্যাংক কেন কল মানি এখানে ব্যবহার করবে? এটা বন্ধ করে দেওয়া উচিত। সেই ব্যাংকের একটা নিজস্ব এরিনা রয়েছে, সেই এরিনায় সে থাকবে। এরকম ধরনের কিছু সংস্কার হবে, আপনারা পছন্দ করবেন, কোনো সময় করবেন না। অর্থমন্ত্রী আরো জানান, সরকারের এই মেয়াদেই শেয়ার বাজারের ব্রোকার, বিনিয়োগকারী এবং ব্যবস্থাপনায় জড়িতদের আলাদা করবে সরকার। চালু করা হবে লাইসেন্সিং পদ্ধতি। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করার সরকারি উদ্যোগের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ডিসিসি নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এ দাবি জানান। সীমিত আকারে নয়, প্রতিটি পৌর নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান তিনি। বিকেলে মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশেও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন আবু দারদা জুবায়ের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সরকার নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। তিনি দাবি করেন, সিটি কর্পোরেশনকে ভাগ করে দলীয় লোকদের প্রশাসক হিসেবে বসানোর উদ্যোগ জনগণ মেনে নেবে না। ঢাকা সিটিকে ভাগ করে নির্বাচন না দিয়ে তাদের লোকদের প্রশাসক হিসেবে বসিয়ে দিয়ে সিটিকে তারা নিয়ন্ত্রণ করবে, এটা দুর্বৃত্তমূলক, ষড়যন্ত্রমূলক। তারা এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করার অপচিন্তা এবং অপচেষ্টায় লিপ্ত আছে বলে জনগণ মনে করে। জনগণ নির্বাচন চায়, আমরা নির্বাচন চাই, আপনারা নির্বাচন দেন। আসন্ন সব পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আংশিক সেনা মোতায়েন নির্বাচনকে প্রভাবিত করবে। ওলামা মাশায়েখ পরিষদ ঘোষিত ২৬ ডিসেম্বর হরতালের প্রতি বিএনপির নৈতিক সমর্থন দেওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে খন্দকার দেলোয়ার হোসেন বলেন, সরকারের শিক্ষানীতি নিয়ে সমালোচনা করায় ওলামা মাশায়েখদের উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, তাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে সরকার স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিচ্ছে। যে পর্যন্ত না এই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকার অবশ্যই পদত্যাগ করতে বাধ্য হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মুক্তাঙ্গন থেকে পল্টন হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা।
বিজয় দিবস, বিশ্ব ইজতেমা ও বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। জঙ্গি ও সন্ত্রাস দমনে র্যাবকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। র্যাব সদর দপ্তরে ঊর্ধ্বতন র্যাব কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। মাহমুদুর রহমানের রিপোর্ট। র্যাব সদর দপ্তরে র্যাবের ব্যাটালিয়ন প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেশের সবশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। বড় ধরনের কোনো অনুষ্ঠান বা কর্মসূচিকে ঘিরে র্যাবের নিরাপত্তা কৌশল কি হবে তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবকে আরও কার্যকর ও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। মাঠ পর্যায়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে র্যাব যেসব সমস্যার মুখোমুখি হন তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের এসব সমস্যার সমাধান ও প্রতিবন্ধকতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে বিজয় দিবস, বিশ্ব ইজতেমা ও ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে কেন্দ্র করে র্যাবের নিরাপত্তা কৌশল কি হবে তা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সাথে। সিকিউরিটির ব্যাপারটা আমরা যেন সেই বিশ্বকাপ ক্রিকেট খেলার সময় আমরা যেন আরো উন্নয়ন ঘটাতে পারি, সারা বিশ্ববাসীকে আমরা যেন দেখাতে পারি। সিকিউরিটির ব্যাপারটাই আমাদের উপর বর্তায়, কাজে সেইভাবে যেন আমরা কাজ করতে পারি এই নির্দেশনা তাদের প্রতি আমি দিয়েছি। আমাদের এই দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সমস্ত কিছু আমরা নির্মূল করে আমরা ইনশাল্লাহ এই দেশকে আমরা গণতান্ত্রিক পথে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো নাশকতার ব্যাপারে আমি উদ্বিগ্ন নই বা আমি সেরকম কোনো আশঙ্কা করছি না। হরতাল, অবরোধ সহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও কর্মসূচিতে এখন র্যাবকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয়। সে তুলনায় র্যাবের জনবল নেই। এই বাস্তবতাকে সামনে রেখে র্যাবের 2টি ব্যাটালিয়ন বাড়ানোর প্রস্তাবের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার প্রয়োজনে সবকিছুই করা হবে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কানকুন জলবায়ু সম্মেলনের খবর। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ কি ধরনের সংকটের মুখোমুখি হচ্ছে তা বিশ্বসভায় তুলে ধরছে বাংলাদেশ। কানকুনে জলবায়ু সম্মেলনের এক গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশের বক্তারা বলেন, উন্নত দেশগুলোর কারণে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো যে ঝুঁকির মধ্যে পড়েছে তার দায়িত্ব তাদেরই নিতে হবে। তবে বিদেশি বিশেষজ্ঞরা অর্থ ব্যবহারে বাংলাদেশের দক্ষতার ওপর গুরুত্ব দেন। মেক্সিকোর কানকুন থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি জ ইমামুল। ধীরে ধীরে ছোট হয়ে আসছে কানকুন সম্মেলনের আলোচনার বিষয়। মিটিগেশন বা কার্বন নিঃসরণ হ্রাস, অ্যাডপ্টেশন বা অভিযোজন এবং টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর, এই 3 বিষয়কে সামনে রেখে এগোচ্ছে কানকুন সম্মেলনের আলোচনা। এরকম এক আলোচনায় বাংলাদেশ সরকার এবং বিশেষজ্ঞরা আবারও বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, উন্নত দেশগুলোর কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন কমানোয় তাদেরকেই জোরালো পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা দিয়ে এই ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করতে হবে। তবে উন্নত দেশের প্রতিনিধিরা বলছেন, বরাদ্দকৃত অর্থের ন্যায় ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে চান তারা। It has to have the legitimacy, particularly with developing countries, the legitimacy to be a credible instrument for them. কানকুনের এই সম্মেলন শেষ হতে আর মাত্র 2 দিন বাকি। ইতিমধ্যে মন্ত্রী পর্যায়ে আলোচনার পাশাপাশি প্রতিটি দেশ তাদের অবস্থান তুলে ধরছে এই ফোরামে। সবার আশা, কানকুন সম্মেলন তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সক্ষম হবে। কানকুন সম্মেলন নিয়ে প্রথম দিকে যতটা হতাশা ছিল, সম্মেলন যতটা শেষের দিকে এগোচ্ছে ততই ওই হতাশা কাটতে শুরু করেছে এবং এখন নানা দেশের অংশগ্রহণকারীরা আশা করছেন শেষ পর্যন্ত হয়তো কানকুন সম্মেলনে কোনো একটা নীতিগত সিদ্ধান্ত হবে এবং যেই সিদ্ধান্তের আলোকে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় সবগুলো দেশ মিলে আইনগত বাধ্যবাধকতা সহ